গণতন্ত্র ছিল সেটা হারাইছি নাকি গণতন্ত্র আদৌ নাই, অনেকগুলা কোশ্চেন। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা রাষ্ট্রে গণতন্ত্র থাকার পূর্ব শর্তই হলেই দেশটা রাষ্ট্র কিনা। আপনি তো দেশটাকে আগে রাষ্ট্র করতে হবে। মানে আপনি অতীত বর্তমান যাই ধরুন, আমি যদি সিম্পল, আমি কোনো সরকারকে দোষারোপ করছি না, আমার দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তার আলোকে। আমার দেশে 10টা কষ্টের ঘটনা ঘটছে, আমার দেশে সিরিজ বোমা হামলা হয়েছে, আমার দেশে ইয়েতে কি বলে আপনার কি বলে কানসাটে বিদ্যুতের দাবিতে নিরীহ 24টা মানুষ হত্যা হয়েছে, আমার দেশে সার্বভৌমত্বের প্রতীক 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, আমার দেশে আয়নাগর হয়েছে, আমার দেশে শাপলা চত্বরে শত শত লোক মারা গেছে, আমার দেশে ক্রস ফায়ারে লোক মারা যায়। এই যে ঘটনাগুলো, এটা একটা সার্বভৌম দেশে থাকে কিনা? মানে দেশটা যদি রাষ্ট্র হয় তাহলে কি এগুলো থাকে? একটা রাষ্ট্রে আমার হয়তো অনেকেই ভালো বলতে পারবে রাষ্ট্রের ডেফিনিশনটা কি তাইলে? সেটাই আমি বলছি। আপনাকে যদি সহজ সরল সমীকরণ করেন, মানুষের জান এবং মালের নিরাপত্তা লাগবে, এখানে একটা না দুইটা বিষয়, জান এবং মাল। আর তৃতীয়টা হইল স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা। অ্যাটলিস্ট এই 3টা জিনিস আমার লাগবে। প্রত্যেক অপরাধীর বিচার হতে পারে, নট ইন দ্য ফর্ম অফ ক্রস ফায়ার, নট ইন দ্য ফর্ম অফ আয়নাঘর, নট ইন দ্য ফর্ম অফ কি বলে অপারেশন ডাল ভাত। 57টা অফিসার মারা আমি সহ্য করতে পারছি না, অ্যাটলিস্ট এটা একটা স্বাধীন দেশে আমরা। সুতরাং এই যে আপনি অনেক এখানে কিন্তু আমি একটা লম্বা সময় টেনে আনছি সবগুলো বলে, তাহলে গণতন্ত্র ছিল। 24টা অবশ্য আপনি মেনশন করেননি কি? 24-এর আসতেছি, ওখানে আসতেছি। তারপরে যদি বলি আমরা মব জাস্টিসের খেলা, মব জাস্টিস না মব মুভমেন্ট বলতে পারেন, জাস্টিস শব্দটা তো পজিটিভ। এখন মব মুভমেন্ট, মব ভায়োলেন্স বলেন। আপনি কোনো মব ভায়োলেন্সই তো আমি টলারেট করি না। আপনি মনে করেন শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, আবার বঙ্গবন্ধুর বাড়িও ভাঙা হয়েছে। আচ্ছা, শেখ হাসিনাকে তাড়ানো আর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা দুইটা কিন্তু দুই পার্ট, ওইটা পরের ঘটনা। ব্যক্তিগতভাবে যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাটা আমি সমর্থন করি না, বাট যে অধ্যায়তে শেখ হাসিনা চলে গেছে সেটা কি? দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি অফ দ্য পিপল। কারণ কি, আপনি মেজর সিনহার বুকে যখন গুলি মারে ওসি প্রদীপ, এটাকে আপনি কি বলবেন? এটা কি কোনো কোর্টের ডাইরেকশন? এটা কি কোনো বিচার নাকি মব? অফকোর্স মব। আপনি যদি সেনা অফিসার হত্যা ধরেন সেটাও মব। আপনি যদি ব্যাংক তসরুপ ধরেন সেটা অর্থনৈতিক মব। আপনি যদি মনে করেন বিগত 3টা নির্বাচনে ফলাফল ঘোষণা করছে সেটা সাংবিধানিক মব। আপনি মবের সংজ্ঞা আমি দিচ্ছি, কিন্তু মানুষ কথায় কথায় এমনভাবে বলে মনে হয় ওই হত্যাগুলা জায়েজ, ওটা রাষ্ট্র করছে, ওটা জায়েজ। জায়েজ থাকলে বলো যে এই কারণে জায়েজ ছিল, সেটাও তো বলতে পারছে না। এইবার আসেন 24-এর যেটা, আপনি যদি মবের সংজ্ঞা ধরেন তাহলে সেটাকে আপনি মব বলতে পারেন, কারণ কোনো আইন তো মানেনি, আইন তো মানে নাই। তাহলে আপনি ওই মবটা যদি না হইতো তাহলে প্রিভিয়াস যে মবগুলোর কথা বললাম সেটা 2029 সাল পর্যন্ত চলমান থাকতো। কেননা গত 16 বছরে কিন্তু জঙ্গি দমন করা হয়েছে, তার মানে এখনো থাকলে জঙ্গি দমন চলতো। গত 16 বছর যাবত ইয়াবা নিয়ন্ত্রণ করা হইতেছিল, ওটা এখনো 29 পর্যন্ত করতো। সেই অর্থে এখন ওইগুলা বন্ধ করার জন্য যে মবটা হয়েছে সেটাকে আপনি টু সাম এক্সটেন্ট আমার বিবেচনায় মব জাস্টিস। কেন? দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল। সে কারণে আমি বলছি, আমি এটার বৈধতা দিচ্ছি না, বাট এটা প্রয়োজন ছিল। এবং এই ধরনের যে ঘটনা, এটা যখন মানুষ অ্যাকসেপ্ট করে, এবং সবাই কিন্তু বলতেছে, এখন এমন কোনো দল নাই যে বলে না যে, সবাই কিন্তু বলে আমরা এই আন্দোলনে ছিলাম, এমন কোনো দল নাই। তাহলে ওটাকে যদি আমি মব বলি তাহলে ওই আন্দোলন সবাই ছিল। বাট এখানে আমার একটা ভিন্ন জাজমেন্ট আছে, সেটা বলি। আমরা জুলাই আন্দোলনের কৃতিত্বটা কিন্তু সবাই নিতে চাই, আমি কারো বিরোধ করছি না। আমি জানি না 13 তারিখে একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনা ইয়ে করবে। শেখ হাসিনার ক্ষমতায় নাই, ক্ষমতায় যখন ছিল তখন তার তাড়ানোর জন্য কিন্তু সবাই চেষ্টা করছে বলে আজকে ক্লেম করে, তখন তো সে ক্ষমতায় ছিল। তা আমি দেখতে চাই, এখন তো সে ক্ষমতায় নাই,
দেখি যারা দীর্ঘদিন যাবৎ লড়াই করে সরাইতে পারে নাই, এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কিনা আমি দেখতে চাই। আরেকটা জিনিস, আরেকটা জাজমেন্ট আমি দিচ্ছি, আমরা সবাই যে বলি আমরা জুলাই চেতনা ধারণ করি বা আন্দোলন করছি, এটা কে বলতে পারে? অ্যাকচুয়ালি যেটা বলতে পারবে কি জানেন? ঘটনার ভিকটিম যিনি, ঘটনার ভিকটিম কিন্তু বেঁচে আছেন, অর্থাৎ তাড়ানো হয়েছে শেখ হাসিনাকে। অর্থাৎ শেখ হাসিনা একমাত্র উনি বলতে পারবেন পারফেক্টলি যে এই জুলাই চেতনা বা জুলাই নামে আমাকে যে অপসারণ করা হলো সেখানে নেতৃত্বে কারা ছিল, রোলটা কাদের সবচেয়ে বেশি ছিল। তিনি অবশ্য আজকেই বলেছেন, মানে কি আর কি ভারতীয় মিডিয়াতে বলছেন যে ক্লিনটন পরিবারের মদতেই ঢাকায় অভ্যুত্থান হয়েছে। ওকে ফাইন, ক্লিনটন পরিবারের মদতে, বাট পরিবার না, কিন্তু পরিবারের লোকগুলো কিন্তু এখানে ফিজিক্যালি কাজ করেনি। যাই হোক, তাহলে সেই ক্লিনটন পরিবারের বদলে এখানে ফিজিক্যালি কাজগুলা কারা করছে, আপনার কাছে আসবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অনেক বড় ক্যানভাসে আলোচনা, তো কি মনে হয় আপনার? দেখেন, গণতন্ত্রের লড়াইটা যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, যে মনার্কি থেকে, হিস্টোরিক্যালি তো রাজতন্ত্র ছিল সারা দুনিয়াতে, মোটা দাগে বড় ধরল বিশাল বিশাল রাজ পরিবার সাম্রাজ্য ছিল, সেখান থেকে কোন কোন জায়গাতে গিয়ে গণতন্ত্র অথবা জনগণের শাসন ট্রিগার করলো। একটা দুইটা এক্সাম্পল দেই। ধরেন 1773 বস্টন টি পার্টি মুভমেন্ট ছিল, হিউজ। আপনার ব্রিটিশরা তখন আমেরিকা দখল করে আছে, তারা চিনির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এবং চিনির উপরে কারা কারা ব্যবসা করতে পারবে সেটা। তো সেই জায়গাতে এসে আপনার যারা চিনির লোকাল ব্যবসায়ী ছিলেন, আমেরিকান যারা, ব্রিটিশ না, বড় বড় ব্যবসায়ীরা ছিলেন সব ব্রিটিশ, তারা তখন এটা প্রতিবাদ করলেন এবং তারা এইটা প্রতিবাদ করতে করতে এমন জায়গাতে গেছে, বস্টন টি পার্টি মুভমেন্টটা, যে জেফারসন পরবর্তীতে যিনি পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার স্বাধীন দেশে, তিনি ব্রিটিশ রাজার কাছে পার্লামেন্টে এসে, রাজদরবারে এসে এটার সাবমিশনও দিয়েছেন যে কেন ব্রিটিশ রাজের আসলে চিনির উপরে ট্যাক্স বাড়ানো এবং এটার বিক্রির উপরে যে রেস্ট্রিকশন দিয়েছে সেটা করার অধিকার নাই। তো কিসের ভিত্তিতে অধিকার নাই বলতেছে, যে যেই ব্রিটিশ পার্লামেন্টে এই চিনির উপরে মূল্য বাড়ানো হয়েছে সেই ব্রিটিশ পার্লামেন্টে আমার কলোনির i.e. আমেরিকানদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। ওখান থেকে ওই কয়েনটা আসে আর কি, টার্মটা তৈরি হয় যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, মানে যেখানে জনগণের প্রতিনিধিত্ব নাই এমন কোনো অথরিটির ট্যাক্স বাড়ানো কমানো এটার উপরে কোনো কিছু করবার রাইট নাই। আমরাও ধরেন আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কথাটা বারবার বলেছি যে আওয়ামী লীগের ট্যাক্সেশন বাজেটের কোনো অধিকার নাই, কারণ এই দেশের মানুষের কোনো রিপ্রেজেন্টেশন সংসদে নাই। তাহলে জায়গাটা কোথায় ট্রিগার করলো? ট্রিগার করলো হচ্ছে রিপ্রেজেন্টেশনের কোশ্চেন, প্রতিনিধিত্বের প্রশ্ন। ঠিক একইভাবে দেখেন আপনার ফ্রেঞ্চ রেভলিউশন কিসের ভিত্তিতে ট্রিগার করলো? একই রকম মোটা দাগে ট্যাক্স, পার্টিকুলারলি ট্যাক্স বাড়ানো হয়েছে ওয়েটের উপরে, গমের উপরে, এবং যেহেতু তখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই, মানুষ তো গম চাষ করি ওটার উপর ভিত্তি করে খায় আর কি। তো তখন হচ্ছে যেটা হচ্ছে ব্রেডের দাম বেড়ে গেছে, গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেগুলো ট্রিগার করেছে। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রের জায়গাটা ট্রিগার করছে যে কোনো অথরিটি যারা গভর্ন করছে তাদের এই গভর্নেন্স প্রসেসের মধ্যে যাদেরকে সে গভর্ন করছে তাদের মতামত আছে কিনা, সম্মতি আছে কিনা। এই সম্মতি এবং মতামতের প্রশ্নই হচ্ছে যে একটা ভূখণ্ডে গণতন্ত্র আছে কি নাই, সেই প্রশ্নটা নিরূপণ করা হয়। আমরা যারা এই হিন্দুস্তানে পুরো যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, কিসের ভিত্তিতে আন্দোলন করলাম? ব্রিটিশরা তো এখানে অনেক ভালো ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করেছে, ট্রেনের লাইন বসাইছে, আধুনিক প্রযুক্তি, মডার্ন ইনভেনশনের সাথে আমরা পরিচিত হয়েছি তাদের মাধ্যমে। তাদের তো বাই ডিফল্ট অনেক অবদান আছে। আজকের যে আমার রাষ্ট্র কাঠামো, তার ইনস্টিটিউশন, সবকিছু তো ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি। তাহলে তারপর তাকে খেদাইলাম কেন? কোন প্রশ্নে তাকে খেদাইছি? কারণ খেদাইছি হচ্ছে যে আমার এই মাটি গভর্ন করবার অধিকার বিদেশিদের থাকতে পারে কিনা, যিনি এই মানুষ, এই দেশের মানুষ না। দ্বিতীয়ত হচ্ছে এই দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, সিদ্ধান্ত নিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সিদ্ধান্ত নিচ্ছে হচ্ছে আপনার সাদা ইউরোপিয়ানরা ৭,০০০ মাইল দূরে বসে ব্রিটিশ রাজপরিবার সিদ্ধান্ত নিচ্ছে যে আমার এখানে কি হবে, কেন হবে, কোথায় হবে, কোথায় হবে না।
তাহলে সেই প্রশ্নের আলোচনাটাতেই হচ্ছে রিপ্রেজেন্টেশনের প্রশ্ন জড়িত, প্রতিনিধিত্বের প্রশ্ন জড়িত, যে আমার এই ভূখণ্ডের সুবিধা অসুবিধা স্বার্থ ভালো মন্দের আলোচনাটা জনগণের সাথে আলোচনা সম্মতি পরামর্শের ভিত্তিতে তৈরি হতে হবে। এই প্রসেসটাকে আমরা ইলেকশন বলছি। আমি মতামত নিব কিভাবে, কে মতামত দেবে, এটা সেই জায়গাটাতে। তো সেই প্রশ্নটা আমরা এখনো রিজলভ করতে পারি নাই, কারণ হচ্ছে কলোনির যে মানসিকতা, কলোনির শাসন যেটা করে সেটা হচ্ছে সে তার ইমেজে আপনাকে বানায়। মূর্তি যে বানায়, দেখবেন পূজার সময় যিনি যারা এই মূর্তিগুলো তৈরি করে, সে কিন্তু একটা ইমেজ কল্পনা করে ওই কাদা মাটিটাকে সে তার মতো করে লেপে ওইখানে চোখ বসায়, নাক বসায়, কান বসায়। এটা একান্তই তার ইমেজ। প্রত্যেকটা কলোনি যেটা করে, তার প্রজা জনগোষ্ঠীকে তার নিজস্ব ইমেজ দিয়ে সে তৈরি করে। এই জন্য দেখবেন যে একই সময়ে ব্রিটেনে একটা শিক্ষা ব্যবস্থা হয়েছে, একই শিক্ষামন্ত্রী পার্লামেন্টে বলছে যে ইন্ডিয়ানদের জন্য ডিফারেন্ট শিক্ষা ব্যবস্থা। কেন? কারণ বলতেছে এমন একটা এডুকেশন সিস্টেম আমাকে চালু করতে হবে যে ওরা ওইটা পড়বে, রক্তে মাংসে ওরা ভারতীয় হবে, কিন্তু চিন্তায়, বুদ্ধিতে, বিবেকে, ভাবনায় ও ব্রিটিশ হবে। এই জন্য দেখবেন যে আমরা পদ্মা নদী নিয়ে গর্ব করি না, কিন্তু লন্ডনে থেমসের পাড়ে বসে আপনি কফি খাইছি, এটা দেখবেন আমরা আপনারা গুলশান ক্লাবে, ঢাকা ক্লাবে খুবই প্রাউড মোমেন্ট আকারে বলি। থেমসের পাড়ে, ক্যানারি ওয়ার্ফে, ওইখানে বসে বসে আপনি তো ওখানে অনেকবার গেছেন, লাইন ধরে নদীর পাড়ে শত শত কফি শপ আছে, রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার পদ্মার পাড়ে ইলিশ খাওয়াটাকে আমরা ওই প্রাইড আকারে দেখি না। কিন্তু ওই থেমস তো একটা খাল, একটা পচা খাল, ওইটার মাটি নষ্ট, পানি নষ্ট। সংকটটা কোথায়? সংকটটা চিন্তায়। প্রতি এই পুরো সংকটটা হচ্ছে মানুষ। এই জায়গায় এই সফটওয়্যারের প্রবলেম। এই সফটওয়্যারের প্রবলেম হওয়ার কারণে যেটা হচ্ছে দেখবেন যে জনগণও এই দেশে ক্ষমতাকে বস আকারে দেখে, প্রতিনিধি আকারে দেখে না। সে তার মেম্বার, তার চেয়ারম্যান, তার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী প্রত্যেককে দেখবেন সে ক্ষমতা আকারে দেখে, সে আমার বস। আপনি যে কোনো যদি সরকারি অফিসেগুলোতে যাবেন, আপনারা দেখবেন যে যেই অ্যাটিটিউডে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা বসে থাকেন, এই অ্যাটিটিউডটার ভিতরে সার্ভিস নাই, এই অ্যাটিটিউডটার ভিতরে ভাব আছে, প্রচুর ভাব আছে। এই ভাব কেজিতে, তোলায় তোলায় ভাব আছে। এবং এই জন্য দেখবেন তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনেন, তাহলে দেখবেন তিনি জবাবদিহিতা করতে রাজি না। শুধু কাপড় চোপড় দেখেন, রাজাকে হয়তো নিয়মিত কোর্টে যান, এই যে আমাদেরকে একটা দারোয়ানের স্যুট পরায় রাখে, ধরেন দারোয়ানের স্যুট বলছে আপনারা, আমরা যারা ইউরোপে লম্বা সময় ছিলাম, এটা দারোয়ানরা পরে এই রঙের একটা স্যুট, কোনো মানুষটা প্রফেশনালরা এই রঙের স্যুট পরে না। তো এই যে উকিলদেরকে একটা দারোয়ানের রঙের স্যুট পরায় রাখছে 40-42 ডিগ্রি তাপমাত্রায়, শার্ট প্যান্ট, তার উপরে স্যুট, কলার ব্যান্ড পরতে হয়, এখান থেকে আবার একটা ফাঁসির রশি আটকায় রাখা লাগে কোনোভাবে যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে। এটা এই ওয়েদারের সাথে কিভাবে যায়? কিন্তু সেটা দেখবেন আমার উকিলরা, আমার জজরা খুবই প্রাউডলি এটা পড়ে। অধিকাংশ কোর্টের ভিতরে এসি চলে না ভালো মতো, অধিকাংশ বিল্ডিংয়ের ভিতরে আপনি যদি জেলাগুলোতে যান, লিফট নাই, আপনার ফ্যান কাজ করতেছে না। একটা কোর্টের রুমের ভিতরে 4টা ফ্যান আছে, 3টা নষ্ট। একটা ঘোরে মানে হইল বিদ্যুতের আলোতে ঘোরে না, বাতাসের ধাক্কায় ঘোরে 2-4টা ফ্যান আছে। তাহলে কেন সেই কাপড়টা পরে? আপনি আমাদের বড় বড় এই সোকল মানে ভদ্রলোক যারা আছেন, এই ব্যবসায়ীরা কেন স্যুট পরেন? আমার কাপড়ের সাথে এটা যায় না। মানসিকতার সমস্যা, সংকট। সে আমার লুঙ্গি পরা মানুষটাকে দেখলে দেখবেন হেও করে। সে যে এই লুঙ্গিটা যে আমার মাটির কাপড়, এটা যে তাঁতির কাপড়, এটা যে আমার সাধারণ মানুষের জীবনযাপনের কাপড়, এটা ফুটে ওঠে না। তাহলে গণতন্ত্রের সংকটের জায়গা হচ্ছে এই যে কলোনির মধ্য দিয়ে আমরা যে 150টা বছর কাটালাম, এই কাটানোর মধ্য দিয়ে আমার নিজস্বতাটা নষ্ট হয়ে গেছে, আমার আমিত্বটা ব্রিটিশরা, পশ্চিমারা ধ্বংস করে দিয়ে গেছে। এই জায়গায় কি আমরা এখন দাঁড়িয়ে আছি? এখনো একই ফ্রেমে দাঁড়ায় আছি আমরা। এত আন্দোলন, এত সংগ্রাম, ওই যে লড়াইটা হচ্ছে রেনেসার লড়াই। মানে শুধু গণতন্ত্রের লড়াইয়ের মধ্য দিয়ে যা হয়েছে গত বছরগুলোতে, সেইটা শুধুমাত্র হচ্ছে নির্বাচনের একটা লড়াই হয়েছে। এখানে আসলে পলিটিক্যাল পার্টিগুলো কোনোদিন গণতন্ত্রের লড়াই করে নাই। করলে তো একজন প্রার্থী নমিনেশন পাওয়ার পরে আরেকজনকে আবার গুলি মারে কেন? এটা তো গণতন্ত্রের লড়াই না। তো তারপর হচ্ছে আমরা 3 জন ভাই বোনের মতো বৈশা বিভিন্ন জায়গায় জায়গায় আসন বরাদ্দ করি কেন? গণতন্ত্র মানে তো রিপ্রেজেন্টেশন, দলের ভিতরে, দলের বাইরে, দেশের মধ্যে, সব জায়গায়। থেকে এখন পর্যন্ত
আমরা তো একই একটা নির্বাচনের জন্য লড়াই হ্যাঁ, আপনি তো গণতন্ত্রের লড়াই করেন নাই তো, তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন গণতন্ত্রের সংকট, গণতন্ত্রটা আমরা তো আলোচনাই করি নাই। আমাদের পলিটিক্যাল ক্লাসের ভিতরে তো গণতন্ত্র কখনো ইস্যুই ছিল না। ইস্যু ছিল শুধু ক্ষমতার বদলের প্রশ্ন। নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস না। পশ্চিমারা যখন ডেমোক্রেসি বলে, এর ভিতরে তার একটা হোল সেট অফ ভ্যালুজ আছে এবং একটা বড় মোটা দাগের ক্যানভাসে সে ডেমোক্রেসিকে বোঝে, নিজে ধারণ করে, প্র্যাকটিস করে, সমাজের ভিতরে কালচার আকারে সেটাকে চর্চা করে। আমাদের ক্লাসগুলোতে তো আমরা কোনোদিন গণতন্ত্র বুঝাই না। বুঝাইলে তো আন্দোলন করা লাগে কেন, মারামারি করা লাগে কেন? অতএব এইটার একটা হোলসেট রেনেসা দরকার। বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য একটা গণতন্ত্রের রেনেসা দরকার। এই রেনেসাটা হয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে। এর থেকে আপনি কি পেলেন? অফকোর্স আমি তো টু সাম এক্সটেন্ট তাকে এডমিট করি, কারণ আমি বললামই তো একটু আগে বললাম, দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে, দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে। আর রাষ্ট্র মানেই কিন্তু আমার সার্বভৌমত্ব, রাষ্ট্র মানে কিন্তু আমি ভাবতে পারবো ইনসাইড, আমি ইনার ভিতরের কথা বলছি, আমরা ভাবতে পারবো। আজকে আমি যদি তাকাই, আপনার একটা লড়াই চলতেছে, কিন্তু লড়াইটা দেখবেন দীর্ঘদিন পর একটা ব্যতিক্রমী লড়াই আসছে। লড়াইটা কি? হাসিনা ভার্সেস ইউনূস, লড়াইটা এইভাবে। এবং আপনি বলছেন ক্লিনটন ফ্যামিলির থেকে আইসা, মানে আমি বলি নাই, মানে হ্যাঁ কথা তো আছে, তার মানে আমি ইউনূস সেই ব্লক, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে শেখ হাসিনা কোন ব্লক? তাহলে একটা লড়াই চলছে। এবং এই যে ঘুরে ফিরে আপনি দেখেন যে কথাটা আমি বারবার বলি, গত 7 মাস ধরে কিন্তু আমরা একসাথে বসছি, এবং কেউ কেউ বলেন এই টকশোতে এসে যে আমরা তো একে অপরের মুখই দেখতাম না, কিন্তু এখন তো অনেকগুলো দল সেখানে বসতেছি। কেন বসতেছে এতগুলো লোক? এর ভিতরে যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও পলিটিক্যাল পার্টি, ছোট হোক বড় হোক, এই যে সবাই যেতে পারতেছে, বসতে পারতেছে, তার ভিতরে কিছু লোক আছে যারা মনে করেন যে অন্য একটা দলের থেকে আমি একটু রাজনৈতিক অনুকম্পাই বলতে পারেন, যে আমার জন্য দুটো সিট ছেড়ে দেয়, আমার জন্য একটা সিট ছেড়ে দেয়, কারণ আলটিমেটলি ক্ষমতা কেন্দ্রিক। তা নাহলে আপনি গত 7 মাস যাবৎ আপনি ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? এই যে দেশটা একটা ভঙ্গুর দেশ, এবং এই যে এবার যে দেশটা হইলো, যে 24 সালের পরে বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে, এরশাদ সাহেবের সময় একটা অভ্যুত্থান হয়েছে, তারপরে 96 যদি আন্দোলন ধরেন, যে আপনার কি বলে এটারে তত্ত্বাবধায়ক সরকার আনলো, সেটা একটা আন্দোলন, 111 একটা আন্দোলন, ইউনূস সাহেব একটা আন্দোলন, মানে ইউনূস সাহেব বলতে 24 পর্যন্ত একটা আন্দোলন। এই যে আন্দোলনগুলো ধারাবাহিকভাবে হইল, এইরকম আন্দোলন হয়েছিল কিনা আদৌ? যে বায়তুল মাকামে খতিব চলে গেছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছিল, তারপরে আপনার পুলিশ পালাই গেছে, আর সব বাদ দিলাম, একটা সর্বশেষ আজকে থেকে 7-8 দিন আগে একজন ডিআইজি পালাই গেছে, মাসখানেক আগে একজন মেজর জেনারেল চলে গেছে দেশ ছেড়ে। আপনি বলেন এটা কি প্রকাশ করে? সিম্পলি প্রকাশ করে যে প্রশাসন যন্ত্রটা এখনো ওকে হয়নি। তো এখন যে আমরা সবাই আশা করি, আচ্ছা গণতন্ত্র তো এতদিন হলো না, এখন তো একজন ইউনূস সাহেব আসছেন, বিশাল 5 তারিখে আমরা সবাই ছিলাম শয়তান, 6 তারিখে কি 18 কোটি লোক ফেরেশতা হয়ে গেছে? আপনি কি বলতে চান? তা আপনাকে তো একটা টাইম দিতে হবে, একটা সময় দিতে হবে। আমার এই ঘটনাই তো ঘটনাই, যেই ঘটনার পর এসে এই শক্তিটা দাঁড়াইলো ক্ষমতায়, তার আগে এরকম এই যে অভ্যুত্থান বললাম, এরশাদ সাহেব, 111, তার আগে কি এরকম ঘটনা ঘটছিল? প্রত্যেকটা জায়গায় সমস্ত প্রশাসন, সমস্ত সেট আপ ঠিক ছিল, এসে একটা সময় পার করে নির্বাচন দিয়ে গেছে। তাও কিন্তু 111 প্রায় 2 বছর পার করছে। 111 সেখানে তো প্রশাসনে কেউ পালায় যায় নাই, এই ধরনের সিচুয়েশন হয় নাই, 1400 লোক মারা যায় নাই, 20,000 লোক আহত হয় নাই। 1, 2, আমরা কিন্তু সবাই বলি যে, এটা আমি আগেও বলছি, আমরা সবাই কিন্তু বলি, একটু আগে বলছি যে আমরা আন্দোলন করছি সবাই মিলে এই ইয়ের বিষয়ে, মানে 16 বছর বা 12 বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে সবাই আন্দোলন করছি। তাহলে আপনি 12 বছর যার বিরুদ্ধে আন্দোলন করেছেন, সে ক্ষমতায় থাকলো 15 বছর। আর যাকে আপনারা ফ্রম ডে 1 কোঅপারেট করতেছেন, মেএসটিসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি রাখছেন, সে কিন্তু 15 মাসে তালমাটাল। তাহলে আপনি সহযোগিতা যাকে করতেছেন তার অবস্থা এরকম হয়, আর যাকে তাড়ানোর জন্য চেষ্টা করলেন 8-10 বছর, সে 15 বছর ক্ষমতায় থাকলো। এটা দিয়ে আপনি সিম্পলি বুঝতে পারেন যে আসলে কি কোঅপারেশন করা হচ্ছে। আমার কাছে মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এই সরকারকে কেউ কোঅপারেশন করতেছে। করতেছে না, করতেছে না, না। তা না করলে কি হবে?
এই তো না করলে কি হবে? না করলেই দেখুন, আপনি যে 7 মাস ধরে বসে আছেন, 7 মাস ধরে ইউনূস সাহেব থার্ড পারসন রেফারি, আপনি 7 মাস ধরে ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? আপনারা তো সবাই বিজ্ঞজন, সবাই রাজনৈতিক অভিজ্ঞতা আছে, ক্ষমতা আছে, আপনারা পারলেন না কেন? পারলেন না কেন সে আগে বলেন। এখন আলাপটা কি হচ্ছে জানেন? এখনো 3 মাস পরে কিন্তু নির্বাচন, যদি যেভাবে ট্রেন যাচ্ছে, ইফ ইট টেক্স প্লেস প্রপারলি, তাহলে নির্বাচন হবে। তো 3 মাস পরে যে চলে যাবে, ফুল টাইম আমি দেখি, আমি সরকারের পক্ষে বিপক্ষে না, ফুল টাইম থেকে তার সমালোচনা করা হচ্ছে। পিছের যে 16টা বছর যেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিয়ে আসলেন, আজকে আমার কাছে মনে হয় কি ওই ঘটনাগুলো ঘটেই নাই। ইউনূস সাহেব 5 বছর ধরে ক্ষমতায় আছে, গত 4 বছর যাবত যত অনাকাঙ্ক্ষিত ঘটনা তার খেসারত দিতে হচ্ছে যে উনি চলে গেলে, উনি চলে যাক, উনি। আমার আলোচনাগুলো আমি দেখি এইরকম। এটার জন্য দায়ী, এটার জন্য কারা করছে? আমার কাছে এটা শুধু মিডিয়া কি মনে হয়? আপনি দেখেন তো 16 বছরের ঘটনা, মিডিয়াকে কি আপনি, আমি বলি 16 বছরের ঘটনায় বিশেষ কি প্রতিবেদন হয়েছে, কি প্রতিবেদন হয়েছে 16 বছরের ঘটনায়? ধরেন বিডিআর হত্যা নিয়ে, ধরেন আয়নাঘর নিয়ে, ধরেন আপনি মেজর সিনাকে হত্যা করছে, মানে কত ঘটনা আছে। ওই যে পানি দিতে গিয়ে যে মারা গেল, আবু সাইদ বুক পেতে গুলি নিল, আপনি কয়টা প্রতিবেদন কোন চ্যানেলে করেছে? তার চেয়ে অনেক বেশি অপবাদ দেওয়া হয়েছে যে গণতন্ত্র নস্যাৎ হচ্ছে, ক্লিনটন পরিবারের মাধ্যমে যিনি আসছেন তারা সব ধ্বংস করছে। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বিরতিতে যেতে হচ্ছে, দর্শক আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন।